সো হাই হ্যালো গাইস, আজকে চলে এসেছি আবারও তোমাদের সামনে আমৃত্যু ভালোবাসি তোকে পার্ট 6 নিয়ে। রাধে রাধে সবাইকে, সব বন্ধুদের রাধে রাধে। চলো বেশি দেরি না করে পার্ট 6 পড়া যাক। ইট পাথর আর বিস্তীর্ণ অট্টলিকায় পূর্ণ এক দূর দিগ্গম্য শহরের নাম ঢাকা। নগরের সর্বত্র জুড়ে পাথরের হৃদয়ে মানবের অবস্থান, যারা প্রতিনিয়ত মুখোশে আড়ালে অস্তিত্ব লুকায়, মন পুড়িয়ে নবস্বপ্ন জায়গায়। উঁচু উঁচু দালান কোঠায় সজ্জিত শহরের মাঝখানে গাছগাছালিতে ভরা, চারপাশে বাউন্ডারি দেওয়া একটা তিনতলা বাড়ির অবস্থান। বিশালাকৃত গেট পেরিয়ে বাড়ির সদরদরজার উপর লেখা সন্ধিকুঞ্জ। স্বপ্ন কেনার এই শহরে নাট্যায়বিহীন ঘুড়ির মতো স্বপ্ন ওড়ে। আতাউর রহমান খানের সারা জীবনের পরিশ্রমে কেনা এই জায়গা। পরবর্তীতে তার বড় ছেলে আলী আহমদ খান নিজের পরিশ্রমে সবটুকু দিয়ে সাথে হাজারো স্বপ্ন নিয়ে এই বাড়ি নির্মাণ করেছে। মেঘেরা গ্রাম থেকে ফিরেছে 1 সপ্তাহ হলো। প্রত্যেককে নিজেদের কাজে মনোনিবেশ করেছে। 1 মাস পর মেঘেদের টেস্ট পরীক্ষা, তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করাই চাপ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। সারাদিন কলেজ, টিউশনি, কোচিং করেই দিন পেরিয়ে যায়। বাকি সময় পড়াশোনা করতে হয়। মিমি শহরের নামকরা এক স্কুলে 8ম শ্রেণীতে পড়াশোনা করে, আর আদি 5ম শ্রেণীতে। বিকালের দিকে মেঘ টিউশন গিয়েছে। পরীক্ষার সন্নিকটে চলে আসায় টিউশনে রেগুলার পরীক্ষা ও সলভ ক্লাস হয়, তাই বাসায় ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়। সব টিউশন কাছাকাছি না হওয়ায় মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য মোজামেল খান একটা ফোন কিনে দিয়েছে। যদিও প্রথম দিকে তানভীর আপত্তি ছিল না, তারপরেও খুব ভেবেচিন্তে একটা বাটন ফোন দেওয়া বিষয়ে সম্মতি জানিয়েছে। মোজামেল খানের সাথে তানভীরের সম্পর্ক খুব বেশি মধুর না হলেও মেঘের ব্যাপারে তানভীরের দায়িত্ব বোধ তার বেশ ভালো লাগে। তাই মেয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাভাবিকভাবেই প্রথমে ছেলেকে জানাবে। মেঘের বন্ধু তালিকাও সীমিত। প্রাইমারি স্কুলের একমাত্র বেস্ট ফ্রেন্ড বন্যা, একসাথে মাধ্যমিক পেরিয়েছে। কলেজ জীবনেও প্রায় শেষ পর্যায়ে। বন্যার সাথে বন্ধুত্ব সম্পর্ক দিনকেও দিন গাঢ় হতে শুরু করেছে। যদিও কখনো মেঘকে প্রশ্ন করা হয়নি, পরিবারের বাইরে তোমার সবচেয়ে কাছের মানুষকে, মেঘ 1 সেকেন্ড সময় নষ্ট না করে নির্দ্বিধায় জবাব দিবে, মোহেনার্জ মুহুত্তাহা বন্যা। মেয়ে মানুষ সহজেই কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু একবার কাউকে বিশ্বাস করলে আমৃত্যু সেই মানুষটাকে নিজের মনের আগলে রাখতে জানে। তার বিশ্বাসে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করে। এই পৃথিবীতে টাকা পয়সা দিয়েও সব কেনা সম্ভব হলেও কারোর বিশ্বাস কেনা সম্ভব না। মেঘের জীবনে বন্যা সেই বিশ্বস্ত বন্ধু, যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। নির্দ্বিধায় মনের জমানো আবেগ, অনুভূতি, কথা শেয়ার করা যায়। একঝাঁক টুনটুনি পাখির মতো মনের গহীনে তোলপাড় করা ইচ্ছা ডানা ঝাপটে দিগন্ত পার করা যায়। সিক্ত সতেজ ভালোবাসাময় বন্ধুতে প্রখরতা পরিমাপ করা যায়। সাদা কালো ক্যানভাসে রং বেরঙের স্বপ্ন আঁকা যায়। সেই কল্পনাতে স্বপ্ন পূরণ করতে স্বপ্নচারিণী হয়ে 7 সমুদ্র পাড়ি দেওয়া যায়। যেই সম্পর্কের মাঝে কোনো লুকোচুরি নেই, অস্তিত্ব নেই, স্বার্থপরতা নেই, আর কোনো আকাঙ্ক্ষাও নেই, এমন একটা বন্ধুত্বের সম্পর্কে সবাই আগলে রাখতে চায়। স্যারের রুমের সামনে বারান্দায় মেঘ বিরস মুখে দাঁড়িয়ে আছে। নির্বিত চোখ জোড়া বন্যার জন্য অপেক্ষা করছে। আজ একটা পরীক্ষা আছে, কিন্তু পড়াশোনায় কোনোভাবেই মন বসাতে পারছে না। অবাক আকাশ দেখে হৃৎপিণ্ড কম্পিত হচ্ছে। মনের কোনো উদাসীনতা ভর করে কখন যে বন্যা এসে পাশে ঘেঁষে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। বন্যার গায়ের রং উজ্জ্বল, তবে কিছুক্ষণ রোদে থাকলেই চেহারা লালচে বর্ণে ধারণ করে। উচ্চতায় মেঘের থেকে ইঞ্চিখানে খাটো হলেও মেঘের মতো পাতলা অবয়ব নয়। চুলের সবসময় খোপা করে থাকে, মাথা থেকে ওড়না সরে না কখনো। চালচলন আর আচার আচরণে অভদ্রতার ছিটে ফোটাও নেই। মেঘের মতো খুব বেশি চনমনে না হলেও মেঘের সব চাঞ্চল্যের একমাত্র সঙ্গী সে। মেঘের তেরামিতে সবাই বিরক্ত হলেও বন্যার কখনো বিরক্ত হয় না, বরং শান্ত গলায় বরাবরই মেঘকে বোঝায়। বাইরের জগতে বন্যা ভদ্র শান্ত থাকলেও বন্ধু মহলে সে সর্বদাই স্পষ্টবাদী মেয়ে হিসেবে পরিচিত। নিম্ন মধ্যবর্তী পরিবারের মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই বাস্তবের সঙ্গে লড়াই করতে বড় হয়েছে। সরকারি চাকরিজীবী এক বাবা নিজের সবটুকু দিয়ে 3 সন্তানকে বড় করেছেন। টানাপোড়ানে সংসারে বড় হওয়া বন্যার জীবনে আবেগ যেন মূল্যহীন হয়ে গিয়েছে। বুঝতে শেখার পর থেকে কোনোদিন বাবার কাছে আহ্লাদি আবদার করেনি। বন্যার বক্ষ পিঞ্জরের আবদ্ধ হৃৎপিণ্ডটা বরাবরই একটা কথা বলে,
আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। মেঘের উদাসীনী মুখশ্রী দেখে বন্যার মেঘ কাঁধে হাত রেখে জানতে চাইল, কি ভাবছিস? বন্যার স্পর্শে পেয়ে মেঘের দৃষ্টি সরে আসে। ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে বন্যার চোখের দিকে তাকায়। বন্যার কাজল ছাড়া চোখে সমুদ্র উত্তাল ঢেউ আছড়ে পড়ছে, কপালে দু এক ফোঁটা ভাঁজ পড়েছে। মেঘ কিঞ্চিত হেসে নাটুকে শৈলীতে বললে, ভাবছি তোকে নিয়ে হারিয়ে যাব। বন্যার কৌতূহল দু চোখ উৎকণ্ঠাস্পষ্ট, ভাবুক স্বরে জানতে চাইল, কোথায়? দূর অজনাই, যেখানে প্রকৃতি মিশেছে রূপ্য লাবণ্যে। পাহাড়ের বুক, কোলাহল শূন্য একটা ছোট্ট বাড়ি, বাড়ির দোরগোড়ায় স্বচ্ছ পানির ঝর্ণা, গা ছমছমে শীতল বাতাস, টিনের চালে টুপটাপ বৃষ্টি পড়ার শব্দ, মনোহর রূপ মাধুরী মিশ্রিত নিসর্গ। প্রকৃতির রূপের কি বাহার, ভাবতেই মনে আনন্দে বিমোহিত হচ্ছে। আহা, যদি একদিনের জন্য তোকে নিয়ে ঘুরতে যেতে পারতাম। মেঘের কথা শুনে বন্যা অবাক হলো। না, খুব একটা বিরক্তও হলো না, বরং ঠোঁটে হাসি টেনে মজার ছলে বলল, তুই না হয় দিনের রূপটা বললি, রাতের বেলা কি হবে ভেবে দেখেছিস? মেঘ অনিচ্ছায় কপাল কুঁচকাল। অমাবস্যা রাতের মতো চেহারায় আধার নেমেছে। বিরক্তর ভাব টেনে মনের ভয় আড়াল করে বন্যার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, আমার সাথে যাবি না বললেই হয়। রাতের কথাটা নিয়ে আমার মন ভাঙার অপচেষ্টা করার কোনো মানে হয় না। অলক্ষ্যে বন্যার হাসির শব্দে গাঢ় হলো। মেঘ অভিমানী চোখে তাকিয়ে আছে। বন্যা হাসি থামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যাব। খুশি? যেতে হবে না, আমি একাই যাব। রাগ করছিস কেন? তুই খুব ভালো করে জানিস আমার পক্ষে সন্ধিকুঞ্জের বাইরে তোদের বাসা ছাড়া একা কোথাও যাওয়া সাধ্য নেই। মাঝে মধ্যে ঘুরতে যাওয়ার কথা বললেই মানসিক শান্তি পাই, আর তুই সেটা নিজেও জেনেও মজা করছিস। সরি বেবি, আর মজা করব না। কি বলতো, তোর সাথে অ্যাডভেঞ্চারময় জীবন কল্পনাও করতে পারি না। তোর যে ভাই, ওনার জীবন থাকতে কোনোদিন বোধ হয় তোকে একা কোথাও যেতে দেবে না। হয়তো, তবে এবার বাড়িতে গিয়ে খুব মজা করেছি। ভাইয়া কোনো কিছুই তেমন বাধা দেয়নি। বন্যা আবারও হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুই মজা করেছিস আর তোর ভাই সেটা চুপচাপ সহ্য করেছে? এটা আমাকে বিশ্বাস করতে হবে? মেঘ চোখ মুক্ত করে শক্ত করে বলল, তুই আমার ভাইয়াকে যতটা অবজ্ঞা করিস সেটা ততটাও অপ্রীতিকর মানুষ না। থাক, তোর ভাইয়ার গুণাগুণ নাই বা গাইনি। তোর ভাইয়া আমাকে দেওয়া ধমকটার কথা আমি আজও ভুলিনি। এখনও মাঝে মধ্যে ঘুমের মধ্যে ধমকের কথা মনে পড়লে মাঝরাতে ঘুম ভেঙে যায়। পাশানির মতো কথা বলবি না। দুঃস্বপ্ন দেখা মাঝরাতে ঘুম ভাঙা তোর, আর সেই দায় আমার ভাইয়ার উপর চাপাচ্ছিস। ভাইয়া তোকে একবারই ধমক দিয়েছিল, সেটা আবার আমাদের ভুলের জন্য। আমার ভাইয়ার কথা অমান্য করে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম আর হাতে ব্যথা পেয়েছিলাম। সেই জন্য ভাইয়া মারাত্মক রেগে গিয়েছিল। তার জন্য কি সরি বলেনি তোকে? বলেছি, অনেকবার বলেছি, কিন্তু ওনার আগে আমাকে কেউ এমনভাবে ধমক দেয়নি। মেঘ শান্ত গলায় প্রশ্ন করল, ভাইয়ার পরে কেউ এইভাবে ধমক দিয়েছে তোকে? না। তাহলে তো ওই হলো, স্পেশাল ধমক হিসাবে না হয় মনের কোণে বন্দি থাকুক, সমস্যা কি? কিছু না। এখন বল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? পরীক্ষা শুরু হতে দেরি হবে বলে। ভেতরে চিল্লাচিল্লি হচ্ছিল, আমার মাথায় ব্যথাও করছিল, তাই এখানেই দাঁড়িয়েছিলাম। বন্যা স্বাভাবিক গলায় শুধালো, স্টাডি কমপ্লিট? মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, বেস্ট ফ্রেন্ড আছিস, বেস্ট ফ্রেন্ড হয়েই থাক। পড়াশোনার কথা জিজ্ঞাসা করে আমার প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করিস না। আমি আমার প্রতিপক্ষের ব্যাপারটা ঠিক কতটা কঠোর সেটা আশা করি তুই খুব ভালো করে জানিস। বন্যা মুচকি হেসে জিজ্ঞাসা করলো, তা তোর প্রতিপক্ষের কি খবর রে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। হঠাৎ আমার প্রতিপক্ষের খোঁজ নিচ্ছিস কেন? ঘটনা কি? তুই ইদানিং তার কথা একটু বেশি স্মরণ করছিস কিনা? কথায় কথায় কি তার কথা বলিস, তাই জিজ্ঞাসা করলাম। তার সাথে কথা বলেছিস নাকি? সরি, বলিনি। বাড়িতে থাকাকালীন দুদিন কল দিয়ে অযথা জ্ঞান দিচ্ছিলেন। রাগ ওঠেনি তোর? ফোন ছুঁড়ে মারিসনি? মেঘ মৃদু হেসে জবাব দিল, না, এখন আর ফোন ছুটতে ইচ্ছা করে না। বন্যা ঝটপট প্রশ্ন করল, কেন? আগে তেমন একটা গুরুত্ব দিইনি ঠিকই, কিন্তু ইদানিং আমি তার অধীরতা ঠিক বুঝতে পেরেছি। উনি যে আমার সাথে কথা বলার জন্য কতটা ব্যাকুল সেটা এখন আমি ঠিকই উপলব্ধি করতে পারি। এত বুঝদার কবে হয়েছিস? বন্যা মেকিশ্বরে প্রশ্ন করল। মেঘ অনুদ্বিধা কণ্ঠে জানালো, এই তো কিছুদিন হলো।
আর কতদিন অভিমান চেপে রাখবি? তার সাথে কথা বলিস একদিন। তোর কি মনে হয় আমি এখনো তার সাথে অভিমান করে আছি? বছরের পর বছর যাচ্ছে, একটা মানুষ অসংখ্য বারবার তোর সাথে কথা বলার চেষ্টা করছে, অথচ তুই কথা বলছিস না। এটাকে কি বলবো? বড় ভাই হিসাবে না হয় একটা থাপ্পড়ই দিয়ে ফেলেছিলেন তিনি। ছোটবেলা দুষ্টুমি করার অপরাধে আমার বোনও কত মেরেছে আমাকে। তাই বলে আমি কি আপুর সাথে রাগ করে আছি? চিরতরের কথা বলা বন্ধ করে দিয়েছি। থাপ্পড় কি জিনিস জীবনে হয়নি আমি। প্রথমবারের মতো উপলব্ধি করেছিলাম, যেখানে আম্মু আব্বু ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তুলেননি, সেখানে তিনি আমার গায়ে হাত তুললেন কোন অধিকারে? তাও আবার কোথাকার কোন ছেলে, হিটলার কোথাকার। এই জন্য তার প্রতি রাগ হয়েছিল। অবশ্য এখন আর রাগ নেই, কারণ যতই যাই হোক ভাইয়া জীবনে তার ভূমিকা অনিবার্য। এত বড় ধাক্কা সামলেও ভাইয়া যে এত তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটা কল্পনার বাইরে ছিল। সবটুকু অবদান আবিরের ভাইয়ার। শুধুমাত্র তানবীর ভাইয়ার জন্য আমি আবিরের নাম হিটলার নামক প্রতিপক্ষের লিস্টে থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। তোর ভাইয়ের কি হয়েছিল একদিন বলেছিলাম না তোকে? ভুলে গিয়েছিস? ও আচ্ছা, সেসব বাদ দে। আগে এটা তো বল, তুই আবির ভাইয়ার সাথে কথা বলবি কবে? ওর সামনে ওনার জন্মদিন, ভাবছি সেদিন কল দেব। ওয়াও, কি কথা হয় জানাবি কিন্তু আমাকে। আচ্ছা এখন ভেতরে চল, স্যার আসার সময় হয়ে গিয়েছে। হ্যাঁ চল, আজকে এতটুকুই। যত দিন যাচ্ছে তত ইন্টারেস্ট আরও বেশি বেড়ে যাচ্ছে গল্পটার জন্য। গল্পটা কি হতে চলেছে শেষ অবধি শুনে যাও। যদি একটু বড় হচ্ছে, তবে গল্পটা খুবই ইন্টারেস্টিং। এরপর আবির ভাইয়ার সাথে তার কথা হবে, একদিন রাতে তাকে ফোন করবে, কথা বলবে, তারপর তাদের দুজনের প্রেম ভালোবাসা সুমধুর একটু শুনবে। চলো, আবারও গল্পের শেষে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।